আজকে আমি আবার বলছি, বাংলাদেশি যে ভাইরা যে যারা এখানে দেখছেন এই টিভিতে, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন, নইলে গাজায় যেভাবে পেটানো হয়েছে ঠিক সেইভাবে আপনাদের পেটানো হবে। এর আগে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, এদের বাবারা যখন নাকি যুদ্ধ করেছিল 71 সালে, প্রথম দিন লড়াই করেছে, প্রথম দিন মাথাটা নিচু করে এসে এরা সারেন্ডার করেছে। এদের কোনো মেরুদণ্ড নেই। আমাদের নেভি খুব শিগগিরই ওদের ঘিরে ফেলবে, মানে যেদিকে পরিস্থিতি যাচ্ছে। এই আমাদের বিদেশমন্ত্রী যাচ্ছেন, যদি ফলপ্রসূ না হয় এরপর তো অ্যাকশন নেওয়া হবে। তো না ওরা জলপথে পালাতে পারবে, না বিমান পথে পালাতে পারবে। আমি বলছি, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যদি কোনো রকম ক্ষতি হয়, বাংলাদেশ বলে কোনো দেশ আগামী দিনে পৃথিবীতে থাকবে না। দেখুন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা খুব সুসংবাদ, কারণ বাংলাদেশের সর্বনাশ হতে চলেছে। বাংলাদেশ আগামী দিনে সিরিয়া বা ইয়েমেনের মতো দুর্ভিক্ষে ওরা মরতে চলেছে। কমিউনিস্ট অন্যান্য পার্টি যারা, তারা যখন পারমিশন চাইছে, সেই পারমিশনটা দেওয়া হচ্ছে, কংগ্রেসকে দেওয়া হচ্ছে, একমাত্র দেওয়া হচ্ছে না সনাতনীদের। এবং শুধু তাই না, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে ওখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথাটা বলেছে খুব ডেঞ্জারাস। উনি বলছেন যে মিনিমাম 4টে বাচ্চা যেন হয় মুসলমানদের, মানে খুব শিগগিরই পশ্চিমবঙ্গটাকে দখল করা। মানে আজকে পূর্ববঙ্গে যেরকম ফতোয়া জারি করছে, পশ্চিমবঙ্গে যাতে সেই ফতোয়া জারি করে, সেই রাস্তায় যাওয়া। পরের দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, যেখানে ওই 3-4টে লোক মিলে, মানে আপনার আমার বাড়িতে যদি একটা নামাজ পড়ে, তাহলে আপনার আমার বাড়ি ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। তো এই ধরনের সাম্প্রদায়িক কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। সিপিএম, নকশাল, খ্যাকশিয়াল, এরা সবাই যাচ্ছে। একমাত্র সনাতনীদের দল, সনাতনীদের যারা রিপ্রেজেন্ট করে, সেই ভারতীয় জনতা পার্টি যখন চাইছে, বা সনাতনীদের অন্য যে কোনো সংস্থা, তখন এবং বারবার এরা কোর্টে যাচ্ছে, কোর্টে এই রাজ্য সরকারকে চড় মারছে আদালত থেকে। কিন্তু এদের কোনো লজ্জা নেই। মানে এরা গণতন্ত্রে বিশ্বাসী করে না, এবং 2 নম্বর, মানে পশ্চিমবঙ্গে একটা কমপ্লিটলি একটা মানে মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য এরা দিনে দিনে এগিয়ে চলছে। খুব দুর্ভাগ্যজনক। না, এক্ষুনি আপনি যে বিষয়টা বলছিলেন সুদীপ্তদা, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে হামদো হামারাদো এটা আর চলবে না, কারণ চীনের সঙ্গে যুদ্ধ করবার জন্য আমাদের সেরকমই জনসংখ্যার দরকার। আর গ্রামগঞ্জে নাকি হিন্দু মুসলিম সকলেই চায় তাদের সন্তান সন্ততি থাকুক, তাই হামদো হামারা চার এমনটা হওয়া উচিত। এটাকে তিনি মানে প্রকৃতপক্ষে ঘুরিয়ে মুসলিম সমাজকেই বার্তা দিলেন যে নিজেদের জনসংখ্যা বৃদ্ধি করো, যাতে এখান থেকে সম্পূর্ণ ডেমোগ্রাফিটাই চেঞ্জ করে যেটা বাঙালি হিন্দুদের বাসস্থান ছিল সেটাকে সম্পূর্ণ মুসলিমদের বাসস্থান করা যায়। একদমই। ওরা এটা ওদের বহুদিনে গজওয়াই হিন্দ যেটাকে বলে, এটা বহুদিন ওদের টার্গেট। আপনি যদি পাকিস্তান বা বাংলাদেশি টিভি চ্যানেল দেখেন, ওরা স্ট্রেট বলে যে গজওয়াই হিন্দ, মানে আমরা ভারতবর্ষকে মানে জনসংখ্যা দিয়ে দখল করব। এটা ওদের বহুদিনের টার্গেট। এখানে এরা চুপচাপ থাকে, এরা টিভি চ্যানেলের সামনে বলে না, কিন্তু পিছনে যখন যায় তখন এরা বলে যে আমরা গজওয়াই হিন্দ করব। এবং কিন্তু ও মূর্খটা একটা জিনিস জানে না, যে ইসরায়েলে কিন্তু একটা মাত্র সন্তান বা 2টো সন্তান হয়, মাত্র 1 কোটি জনসংখ্যা। 57টা মুসলিম কান্ট্রিকে পিটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছে। আজকে যুদ্ধ আজকে এই সেনা দিয়ে হয় না, পদাতিক সৈন্য দিয়ে হয় না, যুদ্ধ টেকনোলজি দিয়ে হয়। একটা সুইচ টিপেছে, ওদের কয়েক হাজার লেবাননের ওই হিজবুল্লাহ না কারা আছে, তাদের পকেটে ফাটা শুরু করেছে, কয়েক হাজার সেনা মারা গেছে। তো এটাও জানে না যে যুদ্ধটা আজ কীভাবে হয়। তো ও সংখ্যা বাড়াক, সংখ্যা বেড়ে কিছু গার্বেজ তৈরি করবে সমাজে। না না, মানে বাংলাদেশি যারা, মানে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন এই সমস্ত আমাদের যে ক্যাম্পেইন কলিং মিডিয়াতে যেসব ইন্টারভিউগুলো হচ্ছে, তার নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে সব বাংলাদেশিদের আমরা সমস্ত বক্তব্য দেখছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বক্তব্য আসছে যে ভারতীয় 250 জন সেনার জন্য বাংলাদেশের নাকি, মানে 250 সেনাকে কাবু করার জন্য বিএসএফের, তাদের জন্য নাকি বাংলাদেশের 6টা ছেলেই যথেষ্ট। না না, আমরা তো ওর একটা জিনিস জানি না, এতটা স্পর্ধা, এতটা আস্ফালন। ওরও মূর্খ বলে এই কথা বলছে। ভারতবর্ষ সেনা নামাবেই না, বাংলাদেশ ড্রোন দিয়ে যুদ্ধ করবে। ওদের এমনি ওরা দেখবে যে সেনা নামাতে হয়নি, এমনি ওরা ওই যেরকমভাবে ওই ইসরায়েল যেভাবে পেটাচ্ছে একসঙ্গে 7-8টা দেশকে। তো ভারতের কাছে তো এরা নস্যি, এরা 2খানা বোম পড়লে শেষ হয়ে যাবে। এরা জানে না এরা কার বিরুদ্ধে কি বলছে। অ্যাকচুয়ালি ওদের ওই মুমিন ভাইরা ওই চেঁচায়, ওই চিৎকার শুনে এরা ভাবে যে আমরা খুব বড় শের হয়ে গেছি। বলে কবে এত সালে এ এসছিল, এত সালে ও এসছিল, সব গল্প দেয়। হ্যাঁ, তো শাহজালাল এসছিল, তলোয়ার নিয়ে খেলেছে। এখন তলোয়ারের যে যুগ না, সেটা বুঝতে পারছে না। টেকনোলজির যুগ। টেকনোলজি তো মানে গত 1400 বছরে কিছুই আবিষ্কার নেই। ঠিক আছে, ও জানেই না টেকনোলজি কি জিনিস। অন্যের থেকে টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করে এডুকেশনটা উঠে যাচ্ছে, জানেন তো। ওদের দেশে এডুকেশন উঠে যাচ্ছে অলরেডি। মানে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, ওদের সব ভালো ভালো যে শিক্ষকেরা আছে তাদের ওরা রেজিগনেশন দিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে
রেজিগনেশন দেওয়া যাচ্ছে, এডুকেশন তো আগামী দিনে উঠে যাবে। তো উঠে গেলে যেটা হবে, যেরকম ওই প্যালেস্টাইন গাজা এখানে যেরকমভাবে পিটায় ইসরায়েল, আমরাও সেরকম মাঝে মাঝে হাতে সুখ করার জন্য পিটিয়ে দিয়ে আসবো আর কি। বাংলাদেশে গিয়ে মাঝে মাঝে ঢুকে 2-4টে জেলা দখল করা হয় প্রথমত, যেভাবে ওখানে গাজাকাটাকে দখল করেছে, ছোটো চিটাগাং এটসেট্রা, খুলনা, আর বাকি মাঝে মাঝে যখন পেটানোর দরকার হয় ভারতবর্ষ গিয়ে পিটিয়ে দিয়ে চলে আসবে, যেরকম ইসরায়েল পেটায় আর কি। না, বাংলাদেশ তো প্রতিবেশী রাষ্ট্র, তার চিন্তা পড়ে, কিন্তু আপাতত নিজেদের ঘরের লোকই যা বলছেন, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নাকি যেখানে বসে মুসলিমরা নামাজ পড়বে সেটাই নাকি ওয়াকফ সম্পত্তি। তাহলে এখন মুসলিমদের তো খুব ভালো ভাই ভাই সম্পর্ক এই তৃণমূলদের সঙ্গেই, তো তৃণমূলের বিভিন্ন সুন্দর সুন্দর বাড়ি ঘর যে সমস্ত নেতাদের রয়েছে, সেসব বাড়িতে গিয়ে যদি তারা 5 দিন নামাজ পড়ে তাহলে সেগুলো তাদের ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। দেখুন, ও আইনের কিছু জানে না। ও মমতা ব্যানার্জির বাড়িতে ও ভৃত্যের কাজ করতো, সেই জন্য মমতা ব্যানার্জি ওকে কিছু আইনের কাজ টাজ দিত, তারপর ওই করেই এমপি টেমপি হয়েছে। এখন যা হয়, একটা মানে কম শিক্ষিত লোক যদি এমপি টেমপি হয়ে যায়, হাতে প্রচুর পাওয়ার চলে আসে। অভিষেক ওকে চিনতে পেরেছিল, যে জন্য অভিষেক ওকে সরিয়ে দিয়েছিল আইনের সব কাজ টাজ থেকে। ও আইন কিছু জানে না, যেখানে যায় ও কেসে হারে। তো এখানেও বোকা বোকা কথা বলতে ও রাস্তায় এসছে। তো প্রথমে ওর বাড়িটাই দখল করা হবে, ওর বাড়িটা ও দখল করুক, ওর মেয়ের বাড়ি দখল করুক, তাহলে ও বুঝতে পারবে আর কি। ও পাগল। একে তো রাঁচি থেকে নাকি ও, আপনি কোনোদিন শুনেছেন রাঁচি থেকে কেউ ল পাস করেছে? ও রাঁচি থেকে ল পাস করেছে, তাও প্রাইভেট কলেজ থেকে। তো বুঝতেই পারছেন ওর আইনবিদ্যার দৌড় কদ্দূর। ওই কলেজটা আছে নাকি সেটাও নাকি খোঁজাখুঁজি চলছে আজকাল। তো ও বুঝতে পারবে কিছুদিনের মধ্যেই ওর কী দুর্দশা হয়। ওদের তো দলে সবারই ফেক ডিগ্রি আর কি। তো কয়েকদিন পর ও বুঝতে পারবে যে ও কত বড় উকিল, সেটা মোটামুটি সংসদে পেশ করা হবে খুব শিগগিরই। শুধু একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি, যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে হিন্দুরা একের পর এক অত্যাচারিত হচ্ছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে। সেখানে দাঁড়িয়ে সশস্ত্র মৌলবাদীদের আক্রমণের মুখে যখন হিন্দুরা এরকম কচুকাটা হয়ে যাচ্ছে, সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেনা এবং বাংলাদেশ পুলিশ। কি বলবেন? দেখুন, আজকে সেনা এবং বাংলাদেশ পুলিশ তারা সম্পূর্ণ এবার, আপনি জানেন প্রচুর পুলিশকে ওরা হত্যা করেছে। বেসিক্যালি জামাত দেশ চালাচ্ছে, জামাতের হাতের মানে মানে হাতের মুঠোয় আছে বিএনপি এবং আপনার এই ইউনিস তো নিজে একটা বেসিক্যালি ক্রিমিনাল। তো এরা জামাত তোকে চালাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে এই প্রথমবার বাংলাদেশিরা ঘর থেকে বেরিয়ে এসছে 77 বছর পর। এর একমাত্র কারণ হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এর আগে বহুবার এর অত্যাচার করেছে, 52 সালে করেছে, 71 সালে করেছে, 92 সালে করেছে, বহুবার অত্যাচার করেছে। আপনি জানেন 26 থেকে ওরা 8% নেমে এসছে, কিন্তু এই প্রথমবার ওরা 8% রুখে দাঁড়িয়েছে। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 1 নম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। 2 নম্বর কলকাতা তাদের সাপোর্ট দিচ্ছে। এই কলকাতায় 2021 থেকে আজ পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি এবং বিভিন্ন সাধুসন্তরা, যেটা আগে কোনোদিন হয়নি, 2021 থেকে আজকে এই যে এই ব্যাপারটা চলছে, এর কারণ 2019-এ, কাইন্ডলি নোট, 2019-এ এই যে 2019 থেকে পশ্চিমবঙ্গে 40% হিন্দু ভোট এক জায়গায় হয়েছে, যেটা নাকি হিন্দু ভোটের 65%। এর ফলে আজকে ওরা কিন্তু ভয় পাচ্ছে যে না, পাশে 2,38,00,000 লোক কিন্তু আমাদের সাপোর্টে আছে। সেই জন্য আজকের ওখানকার হিন্দুরা রাস্তায় বেরিয়েছে। এর আগে এই সাহসটা ওরা পেত না, কারণ তখন কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি ছিল, যারা বেসিক্যালি মুসলিম তোষণকারী। এতদিন ধরে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে এবং সবাই কিন্তু এপার বাংলার প্রত্যেকে দাবি করছে যে কেন কেন্দ্র কোনো রকম মুখ খুলছে না, কেন্দ্র কোনো রকমভাবে স্টেপ নিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে প্রথমবার বাংলাদেশ নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের দেশের পক্ষ থেকে, এবং জানা যাচ্ছে যে কেন্দ্র থেকে বিদেশ সচিব তিনি বাংলাদেশে যাচ্ছেন, ঢাকায় যাচ্ছেন। কিছু কি আশা দেখা যেতে পারে? আশা তো সম্পূর্ণ আছে, ওখানে যাওয়া হচ্ছে। আমি জানি না কি আলোচনা হবে, তবে ওরা যদি খুব শিগগিরই মানে নিজেদের শান্ত না করে, তাহলে আমি আবার বলছি, গাজা প্যালেস্টাইনে যেভাবে পেটানো হয়েছে ঠিক সেভাবে পেটানো হবে। একটি লোককে রাখা হবে না, আমি বলে দিচ্ছি। আজকে গাজার লোকেরা যখন এসে ইসরায়েলের হাজার খানেক লোককে তুলে নিয়ে চলে গেল, তখন সব হাততালি দিচ্ছিল। তারপর ইসরায়েল যখন পেটানো শুরু করেছে, তখন মানবাধিকার করে চিৎকার শুরু করেছে। আজকে আমি আবার বলছি, বাংলাদেশি যে ভাইরা, যারা এখানে দেখছেন এই টিভিতে, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন, নইলে গাজায় যেভাবে পেটানো হয়েছে ঠিক সেইভাবে আপনাদের পেটানো হবে। আমি আবার বলছি, একটু কম না, একটু বেশি না। যেভাবে গাজা প্যালেস্টাইনে পেটানো হয়েছে, আপনারা যদি আগামী 50 বছর সেইভাবে মার খাওয়ার জন্য রাজি হন তাহলে ভালো। আর যদি রাজি না হন, তাহলে এই অত্যাচার যেটা করছেন সেটা ছেড়ে দিন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ছেড়ে দিন। আমি আবার যারা এই চ্যানেল দেখছে তাদের বলছি, এমন মার পড়বে পিঠে, একটা বাইরে পড়বে না, আপনাদের বলছি।
গাজার ওদের থেকে শিক্ষা নিন, লেবানন থেকে শিক্ষা নিন, সিরিয়া থেকে শিক্ষা নিন, আপনারা ইরান থেকে শিক্ষা নিন, নইলে কিন্তু আপনারা শান্তিতে আছেন, এরপর এমন মার পিঠে পড়বে কল্পনাও করতে পারছেন না আপনারা। এবং ভারত সরকার সেটা করতে আমরা পৃথিবীর সব হিন্দুদের আমরা রক্ষা করতে বদ্ধপরিকর, এই নিয়ে যেন কোনো প্রশ্নই না থাকে। এবং আমরা খুব শিগগির, সবে শুরু হয়েছে, খুব শিগগিরই আমরা নামবো, যদি নামি টানা 50 বছর চলবে এই জিনিস, যেরকম আজকে ইসরায়েল বা গাজায় চলছে। এই নিয়ে যেন কোনো রকম কোনো মানে ডাউট ওদের মধ্যে না থাকে। ভারত সরকার কিন্তু ঢুকবে আর পেটাবে এরপর থেকে। না, আপনি বলছেন যে বিদেশ সচিব যে গেছেন সেখানে দাঁড়িয়ে হয়তো কোনো আশার আলো দেখা যেতে পারে, এবং আপনি আরেকটা কথা বললেন যেটা আমার মনে হলো, এটাখানে উদ্ধৃত করছি, যে যদি শান্ত না হয়, কিন্তু শান্ত হওয়ার তো কোনো পদ মানে মানে কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেখানে সেনাপ্রধান এর মধ্যেই হুঙ্কার দিয়ে রেখেছে, বাংলাদেশের সেনাপ্রধান, এবং তিনি বলছেন যে কোনো পরিস্থিতির জন্য বাংলাদেশ তৈরি, এবং সেটার নির্দেশও দিয়ে রেখেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে। এবং আমরা খবর পাচ্ছি যে পাকিস্তান থেকে নাকি যুদ্ধ বিমান কেনার তোড়জোড় পর্যন্ত শুরু করা হয়েছে। আপনি ওদের সেনাপ্রধানের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? ওই সিপিএমের অনিল বিশ্বাস ছিল সেই রকম বডি ল্যাঙ্গুয়েজ। ও এমনি ভয় পেয়ে আছে, এমনি একটা কাওয়ার টাইপের লোক, এমনি ভয় পেয়ে আছে। তো ও কি বললো না বললো কিছু যায় আসে না, যেদিন মার পড়বে ও সবার আগে এসে, আমি আবার বলছি, ভারত যেদিন ওদের পেটানো শুরু করবে, ওই সেনাপ্রধানকে দেখছেন ও সবার আগে এসে সারেন্ডার করবে। এর আগে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, এদের বাবারা যখন নাকি যুদ্ধ করেছিল 71 সালে, প্রথম দিন লড়াই করেছে, প্রথম দিন মাথাটা নিচু করে এসে এরা সারেন্ডার করেছে। এদের কোনো মেরুদণ্ড নেই। আপনি দেখবেন যেদিন যুদ্ধ শুরু হবে, ভারত যেদিন অ্যাটাক করবে, প্রথম দিন ওই সেনাপ্রধানকে দেখছেন, ও মাথা নিচু করে এসে দেখবেন মানে সারেন্ডার করেছে। ওরা মানে 5 থেকে 6 দিনের বেশি যুদ্ধ করতে পারবে না ওরা, আমি আপনাকে লিখে দিচ্ছি। একটা ভয়ঙ্কর বিষয় যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে মার খাচ্ছে হিন্দুরা, এবং পাকিস্তানের সুরে সেখানে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছেন ইউনূস সরকার। শুধু তাই নয়, পাকিস্তানের জন্য পাকিস্তান ভিসার যে প্রক্রিয়া সেটাকে আরও সহজ করে পাকিস্তানিদের আসার জন্য রাস্তা খুলে দেওয়া হচ্ছে। মানে কি শুরু করেছেন, মানে মনে করছে এতটা পাক দরদি হয়ে গেছেন এবং এতটা তার স্পর্ধা হয়ে গেছে যে ভারতের মতো একটা দেশ যাদের দয়ায় কৃপায় বেঁচে রয়েছে আজকে বাংলাদেশ, তাদেরকেই হুমকি দিচ্ছে। এ তো যার খাওয়া, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। দেখুন, পাকিস্তানের যাদের ভিসা দিচ্ছে তাদের কাছে আমাদের অনুরোধ, ওই ভিসাবে দয়া করে বাংলাদেশে আসবেন না, কারণ কালকেই খাবার দাবার বন্ধ হয়ে যাবে, জলপথ বন্ধ হয়ে যাবে, উপরে বিমানপথ তো এমনিই বন্ধ, বিমান বেরোতে পারবেন না ওখান থেকে। তো তারপর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়, ওখানে বেঘরে মরবেন। তো ভিসা ওরা দিচ্ছে বটে, কিন্তু ওই ভিসা নিয়ে দয়া করে বাংলাদেশে কেউ ঘুরতে আসবেন না, কারণ বাংলাদেশকে অলরেডি 400 টাকা বোধহয় আলুর দাম হয়েছে, এবং বিদ্যুৎ বন্ধ করা হবে খুব শিগগিরই। আমাদের নেভি খুব শিগগিরই ওদের ঘিরে ফেলবে, মানে যেদিকে পরিস্থিতি যাচ্ছে। এই আমাদের বিদেশমন্ত্রী যাচ্ছেন, যদি ফলপ্রসূ না হয় এরপর তো অ্যাকশন নেওয়া হবে। তো না ওরা জলপথে পালাতে পারবে, না বিমানপথে পালাতে পারবে। ফলে ভিসা দিচ্ছে, ভিসা নিন, কিন্তু বাংলাদেশে দয়া করে যাবেন না, গিয়ে নিজের বিপদ বাড়াবেন না, এটা পাকিস্তানি ভাইদের কাছে আমাদের অনুরোধ আর কি। বাংলাদেশের বুয়েট ইউনিভার্সিটির সামনে যে এন্ট্রান্সের যে গেট, সেই গেটের সামনে আমরা দেখলাম পাপোশের মতো করে ভারতের জাতীয় পতাকা বিছানো, তার ওপর পা দিয়ে সকলে ঢুকে যাচ্ছেন ভেতরে। এত বড় অপমান হলো, তা নিয়ে কি কোনো রকম মানে যারা এই কাজগুলো করলো তাদেরকে নিয়ে কোনো রকমভাবে ইউনূস সরকার কোনো স্টেপ নিলেন না? ভারত সরকারের পক্ষ থেকেও কিছু সেভাবে বলা হলো না। উপরন্তু আমরা দেখতে পেলাম যখন এই বিষয়টার প্রতিবাদ করার জন্য কলকাতার বিভিন্ন ডাক্তাররা তারা বললেন যে বাংলাদেশি চিকিৎসা মানে পেশেন্টদের দেখবো না, বা বেশ কয়েকটা হসপিটাল তারা বাংলাদেশি রোগীদের অ্যাডমিট করা বন্ধ করে দিল, তখন আমাদের কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম তিনি বলছেন যে হ্যাঁ ঘটনাটা ঘটেছে, কিন্তু বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করাটা উচিত হচ্ছে না। এটা তো বুঝতে পারছি। দেখুন, উনি তো প্রথমত ফিরহাদ হাকিমের ব্যাপারে উনি তো বলেছেন উনি মিনি পাকিস্তানের মেয়র, উনি তো নিজেই বলেছেন, মানে এবং সেটা বলেছেন ওই তহেলকার ঘুষ খাওয়ার সময়। তহেলকার ঘুষ দিতে যখন গেছিল তখন উনি বলেছেন যে উনি মিনি পাকিস্তানের লোক আর কি। তো সেটা অন্য বিষয়। আর 2 নম্বর, বুয়েট ইউনিভার্সিটি আবার ইউনিভার্সিটি আর সুলাও পাখি। আরে বুয়েট ইউনিভার্সিটি থেকে যেসব গ্র্যাজুয়েট বেরোয় এরা আমাদের ডিপ্লোমাদের থেকেও খারাপ, এদের অবস্থা আমাদের ডিপ্লোমা থেকেও খারাপ। এরা ওখান থেকে গ্র্যাজুয়েট করলে আমেরিকা বা ইউরোপে বলে যে ভাই এখানে আবার গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হয়। তো এবার যারা এটাকে শিক্ষাই পায় না তারা তো ওই পায়ের কাছে পতাকা রাখবেই, যারা ওদের স্বাধীন করেছে তাদের পায়ের কাছে তো পতাকা রাখবেই। ওদের ওখানকার গ্র্যাজুয়েট, বুয়েট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আমাদের এখানকার ডিপ্লোমার থেকেও কম। তো অশিক্ষিত লোক, এদের সম্বন্ধে আপনি কি বলবেন? ডাক্তার প্রডিউস করতে পারে না একটা দেশ
যারা ডাক্তার প্রডিউস করতে পারে না, যাতে ডাক্তার দেখতে অন্য দেশে যেতে হয়, তাই তো সুইসাইড করে মরে যাওয়া উচিত না। কিন্তু ওদের দেশ থেকে তো এখন বলা হচ্ছে নাকি ওদের দেশে দুর্দান্ত এখন সার্জারি হচ্ছে, ওপেন হার্ট সার্জারি একদম বিশ্ববিখ্যাত, দারুণ তারা সার্জারি করছেন, তারা নাকি বিদেশ থেকে সব ডাক্তারি পড়ে আসছেন, শুধুমাত্র তারা যদি একটু প্রফেশনাল হন তাহলেই চলবে। আরে লোকের পেটে চাকু ঢুকানো আর অপারেশন করার দুটো তো এক জিনিস না, ওরা ব্যাপারটা বুঝতে পারছে না। অপারেশন করা মানে সার্জারি। আপনি মুন্না ভাই এমবিবিএস এ দেখেছেন না, ওকে ওই যখন ওই মুন্না ভাইকে ওই ডাক্তার দিল হাতে, বলে এটা ছুরি না, এটা পেন কাটো, ওরা ওই বুঝতে পারছে না দুটোর মধ্যে পার্থক্য। ভাবছি এর পেটে ছুরি মারছি, ওর গলায় কোপ মারছি, তো ডাক্তারি করাটা সার্জারি বোধ হয় সেই রকম সোজা জিনিস আর কি। এ হয় নাকি, সেই রক্তই নেই ওদের মধ্যে, ওই জিন নিয়ে জন্মায়নি ওরা। 10 দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তার জামিন মামলার শুনানি ছিল, কিন্তু সেটা হতে পারলো না, কারণ তার হয়ে যিনি মামলা লড়ার কথা সেই আইনজীবী তিনি হাসপাতালে ভর্তি মানে তিনি আইসিইউতে ভর্তি, তার মুখে মাস্ক লাগানো এবং মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা, তাকে মেরে তাকে অত্যাচার করে তার এই অবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এরপরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে যেই বা মামলায় লড়তে যাবে তাদেরকে গণপিটুনি দেওয়া হবে, সেটা ওই আদালত চত্বরে দাঁড়িয়ে ওখানকার যারা সংখ্যাগুরু আইনজীবী যারা মুসলিম তারা কিন্তু এই হুমকি দিচ্ছেন। এবং তার চাইতো মানে মজার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ইউনুস প্রশাসনের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি দাবি করছেন যে তিনি নাকি জানতেনই না যে চিন্ময় কৃষ্ণর আইনজীবী কেন তার হয়ে মঙ্গলবার সওয়াল করলো না। দেখুন, ওদের ওই টুকে পাস করা প্রেস সেক্রেটারি বা ওই টুকে পাস করা যে লয়ার, তাদের আমি বলি যে আপনারা দধিচিমুনির গল্প পড়ুন। দধিচিমুনিকে এরকম আটকে রেখে তাকে না খাইয়ে হত্যা করা হয়েছিল, তারপর সেই দধিচিমুনির হার একটা পুরো সাম্রাজ্যকে, একটা পুরো মানে রাজবংশকে শেষ করে দেয়। তো প্রথমে এটা পড়ুন। আমাদের বহুদিন আগে এই শিক্ষা আমাদের ইয়েরা দিয়েছে, সাধুসন্ত বা মুনি ঋষিদের পিছনে লাগবেন না। এই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু, ওনার যদি কোনো রকম ক্ষতি হয়, আমি বলছি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যদি কোনো রকম ক্ষতি হয়, বাংলাদেশ বলে কোনো দেশ আগামী দিনে পৃথিবীতে থাকবে না। এই ব্যাপারটা যেন ওরা লিখে নেয়। দধিচিমুনির হাট যেভাবে শেষ করে দিয়েছিল একটা অত বড় রাজবংশকে, এই মানে ওনার যে আজকে ওনার প্রতি যে অত্যাচার হচ্ছে সেই অভিশাপে শেষ হয়ে যাবে আজকে বাংলাদেশ, দেখে নেবেন আপনারা। যে হাসিনাকে ভারতের মতো প্রচণ্ড শক্তিধর একটা দেশ তারা আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে নাকি ভারত ফেরত দিতে বাধ্য, এমন কথা বলছেন ইউনুস সরকার, কি বলবেন? দেখুন, প্রথমত ওদের যদি কোনো সরকার থাকতো তাহলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওরা হাসিনাকে চাইতে পারতো। ওদের তো কোনো ইলেকটেড গভর্নমেন্ট নেই, এর কোনো লোকাসটাই নেই। এই লোকটা বসে আছে, আপনি কোনোদিন শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট শুনেছেন? আমেরিকার কনসালটেন্ট শুনেছেন? কোনোদিন কনসালটেন্ট আমেরিকা চালাচ্ছে? কোনোদিন শুনেছেন কনসালটেন্ট ইংল্যান্ড চালাচ্ছে, কনসালটেন্ট চীন চালাচ্ছে? এই প্রথম একটা দেশ যেখানে কনসালটেন্ট পরামর্শদাতা এসে দেশ চালাচ্ছে। তো ওর তো চাওয়ার কোনো এখতিয়ারই নেই। ওর দেশের যদি গভর্নমেন্ট থাকে তখন চাইতে পারে, গভর্নমেন্ট আসুক, ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, তারা চাক, তখন ভারত সরকার ভেবে দেখবে। কিন্তু আজকের দিনে ওরা যে চাইছে, চাওয়ার কোনো ওদের এখতিয়ারই নেই, ওরা তো সরকারই না। ভয়ঙ্কর কথা যে হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য। মারধর খাওয়ার সময় হয়ে এসছে আর কি। আমি আবার বলছি না, ওদের গাজার লোকগুলো যখন ওই কিডন্যাপ করেছিল তখন ওরা বোঝেনি ওদের কি দুর্দশা হবে। আজকে সারা পৃথিবীর লোক গাজার জন্য কান্নাকাটি করছে, সারা পৃথিবীর লোক লেবাননের জন্য কান্নাকাটি করছে, দুদিন পর ইরানের জন্য কান্নাকাটি করবে, সেরকম বাংলাদেশের জন্য কান্নাকাটি করবে। বাংলাদেশের জন্য আজকে আগামী দিনে মানে ওরা যদি নিজের মানে দেশের মানুষের জন্য, নিজের সন্তানদের জন্য যদি ওদের কাঁদতে না হয় আগামী দিনে, তাহলে আপাতত ওরা চেপে যাক, নিজের অকাতে চলে আসুক, ওরা বুঝুক যে ওদের ক্ষমতা কোনটুকু আছে। শেখ হাসিনা বিস্ফোরক দাবি করেছেন, তিনি বলছেন যে বাংলাদেশ গণহত্যার মাস্টার মাইন্ড হচ্ছেন মোহাম্মদ ইউনুস, কি বলবেন? সে তো বটেই। মোহাম্মদ ইউনুস ওই আমেরিকায় এই বাইডেন বা কমলা হ্যারিস এদের ধরে এখানকার লোককে খেপিয়ে এবং ওই সেনাকে ধরে সেনাকে ম্যানেজ করে ও এখানে ক্ষমতায় এসছে। সেনা যদি সাপোর্ট করতো হাসিনাকে, তাহলে হাসিনাকে দেশ থেকে চলে যেতে হতো না, ইউনুস এসে বসতেও না। এবং ও ওখান থেকে ম্যানেজ করে এসছে, ফলে ও একটা অত্যাচারী। আজকে যত লোক খুন হচ্ছে সব খুনের জন্য দায়ী হলো এই নোবেল পুরস্কার পাওয়া এই। এবং এরপর নোবেল শান্তি পুরস্কার, তার কোনো আদৌ নোবেল শান্তি পুরস্কারের কোনো গুরুত্ব আছে নাকি এটা কিন্তু ভেবে দেখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আপনি দেখুন গত 70 বছরে নোবেলে অর্থনীতি পেয়েছে মাত্র একটি রাজ্য থেকে 2টো মানুষ। সেই রাজ্যের অর্থনীতি সবচেয়ে সর্বনাশ হয়ে গেছে। ফলে নোবেল অর্থনীতির কি গুরুত্ব আছে আপনারা বুঝতে পারছেন। সেই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ।
ঠিক সেরকম নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ওই দেশ থেকে, সেখানে হাজার হাজার খুন করছে, এরপর নোবেল প্রাইজ তুলে দেওয়া উচিত। যদি নোবেল অর্থনীতিতে নোবেল পাওয়ার পর যে রাজ্য থেকে পেয়েছে সেই রাজ্যটা ডুবে গেছে, বাকি সবাই বেঁচে আছে, সবাই উঠেছে, মানে এমনকি নর্থ ইস্ট উঠছে, উড়িষ্যা উঠছে, ডুবেছে পশ্চিমবঙ্গ, কারণ এখানে দুজন নোবেল লরিয়েট অর্থনীতিতে। ঠিক সেরকম বাংলাদেশে একজন শান্তিতে নোবেল পুরস্কার পেল, সেখানেই অশান্তি। কে দায়ী এর জন্য? বাংলাদেশের কট্টরপন্থীরা মহিলাদের জন্য ভয়ঙ্কর ফতোয়া জারি করলেন যে বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধ, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং কট্টরপন্থীদের এই ফতোয়া কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোপালগঞ্জে, যে মহিলাদের কোনো জিনিস যেন বিক্রি করা না হয় সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে দোকানিদের। এবং এই ফতোয়া গহরডাঙ্গা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে গোটা বাংলাদেশে জারি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কট্টরপন্থীরা। এই দিনই বুঝি বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল। দেখুন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা খুব সুসংবাদ, কারণ বাংলাদেশের সর্বনাশ হতে চলেছে। বাংলাদেশ আগামী দিনে সিরিয়া বা ইয়েমেনের মতো দুর্ভিক্ষে ওরা মরতে চলেছে। বাংলাদেশ গত 50 বছর যে একটা উন্নতি হয়েছিল, ধরুন আজকে টেক্সটাইল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা যে একটা ডেভেলপ করেছিল, সেটা মোটামুটি সর্বনাশ হতে চলেছে। তার এটা প্রমাণ, আগামী দিনে একটা নতুন আফগানিস্তান তৈরি হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উচিত, আমি মুখ্যমন্ত্রী ম্যাডামকে অনুরোধ করব, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে ত্রিপুরা থেকে প্রত্যেকটা রাজ্য হয়ে একটা ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি করুন, যেটা হলদিয়া পর্যন্ত যায়, যাতে এখানে একটা এক্সপোর্ট হাব আমরা তৈরি করতে পারি। আজকে নর্থ ইস্টের সবকটা স্টেট তারা কিন্তু বাংলাদেশের এই পোর্টগুলোর উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি সেন্ট্রালের সঙ্গে একটা প্যাকড আপ করে আমরা যদি একটা ডেডিকেটেড ফ্রেট করিডোর করতে পারি, আগামী দিনে হলদিয়া বা ধরুন নতুন যে বন্দর তৈরি হচ্ছে, এই জায়গাটা একটা বড় রকম একটা ইকোনমিক হাব হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা বড় অপরচুনিটি। আগামী দিনে চায়নার উপর আমেরিকা একটা ট্যাক্স বসাতে চলেছে, চায়নায় সিমেন্ট এবং স্টিলের দাম কমছে, পশ্চিমবঙ্গের জন্য একটা অপরচুনিটি। ভগবান কিন্তু আমাদের আরও একটা অপরচুনিটি দিচ্ছে। আমার মনে হয় এই অপরচুনিটিগুলো আমাদের নেওয়া উচিত। এটা খুব, আমি বলছি এটা খুব সুসংবাদ। এই যে ওরা এই কাজগুলো, এই যে উল্টোপাল্টা কাজ করছে, ওরা নিজেদের ডোবার জন্য করছে। আজকে পুরো নর্থ ইস্ট আজকে এক্সপোর্টের জন্য চিটাগাং বা অন্যান্য পোর্টের উপর ডিপেন্ডেন্ট। আগামী দিনে এই জামাতরা যখন এই দেশটা দখল করে নেবে, যখন এই ধরনের কাজ শুরু হবে, ওদের সম্পূর্ণ সমূহ সর্বনাশ হবে। এবং সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের একটা বড় সুযোগ আসছে। আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে রিকোয়েস্ট করব, এটা নিয়ে ভাবুন এবং আগামী দিনে আপনি এই স্কোপটা নেওয়ার একটা চেষ্টা করুন। বাংলাদেশ থেকে নিজেদের জাতির জনক যিনি শেখ মুজিবুর রহমান, তাকে মুছে ফেলার জন্য তৈরি হচ্ছে। কারণ জানা যাচ্ছে যে এরপর থেকে বাংলাদেশি নোটে শেখ মুজিবুর রহমানের আর ছবিই থাকবে না। ইউনিস সরকার এরকমই কিন্তু স্টেপ নিতে চলেছে। কি বলবেন? কার ছবি লাগাবে? শাহজালাল নাকি ওই মেহেরুন্নেসার, মানে জাহাঙ্গীরের 20তম ওয়াইফ মেহেরুন্নেসার প্রথম পক্ষের হাজবেন্ড, কি যেন নামটা, যাকে নিয়ে এখানে প্রচুর শের আফগান, যাকে নিয়ে নাটক করতো আপনার এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তো তার ছবি দিন না, তো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিন, এর ছবি দিন। তো আপনারা প্রচুর আছে, তো আপনাদের প্রচুর কত রকম ডাকাত আছে, তাদের ছবি দিন না, অসুবিধা কি আছে? ঠিক আছে, রঘু ডাকাত, এই ডাকাত, তো কোন এক ডাকাতের নাম দিয়ে দিন আপনারা। শুধু তাই নয়, মুক্তি আন্দোলনের সময় যে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল সেটাকেও নিষিদ্ধ করার পথে বাংলাদেশ। কারণ বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, সেখানেও এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করার আর্জি জানিয়ে একটা মামলা করা হয়েছে। এবং ভারতের যে গৌরবময় অধ্যায় তৈরি হয়েছিল, ভারতের যে যোগদান ছিল, সেটাকেও মুছে ফেলতে চাইছে ইউনিস সরকার। দেখুন, আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে ওরা বাঙালি না, ওরা বাংলা ভাষী বা বাংলাদেশি। বাঙালি একটা এথনিসিটি। আজকে জয় বাংলা বলতে ওদের অসুবিধা হচ্ছে কেন? কারণ ওরা বাঙালি নয়, ওদের বাংলা ভাষী বলা যায় বা বাংলাদেশি বলা যায়। যেমন ধরুন, আজকে আমি যদি ফ্রান্সের সিটিজেনশিপ নিই, আমাকে বলবে ফ্রেঞ্চ সিটিজেন, আমাকে কিন্তু ফ্রেঞ্চ বলবে না। ফ্রেঞ্চ একটা এথনিসিটি, স্প্যানিশ একটা এথনিসিটি, আমেরিকান একটা এথনিসিটি, সেরকম বাঙালি একটা এথনিসিটি। এই যারা ধরুন এই আমাদের মঙ্গল কাব্য পড়ে, যারা এই 13 পার্বণে 13টা পার্বণ পালন করে, তারাও বাঙালি। আমি বারবার বলি ওরা বাঙালি নয়, ওরা বাংলাদেশি বা বাংলাভাষী। এবং আজকে ওদের এই কাজটা কিন্তু প্রমাণ করছে, ওদের বাঙালি বলা যায় না, বাঙালি একমাত্র আমরা হিন্দুরা, আমরা একমাত্র বাঙালি। সরকারের মন্ত্রী তথা জামিয়াত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিস্থিতি কোট আনকোট ভালো করার জন্য সেই দরকারে তাদের বাংলাদেশে পাঠানোর কথাও বলেছেন। কি বলবেন? দেখো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথায় আমি কোনো গুরুত্ব দিই না। এই লোকটাকে রাস্তায় নামানো হয়েছে। আগামী দিনে অ্যাকচুয়ালি হচ্ছে কি, পশ্চিমবঙ্গে মুসলিম ভোট নিয়ে খুব লড়াই হচ্ছে।
সিপিএম মুসলিম ভোট পাওয়ার জন্য দেখবেন সিপিএম কিন্তু ওখানকার হিন্দুদের এগেনস্টে কথা বলছে। সিপিএমের একেবারে প্রেস বিবৃতি দিচ্ছে বাংলাদেশি মুসলিমদের পক্ষে এবং হিন্দুদের এগেনস্টে, যাতে এখান থেকে সিপিএম এই 30% মুসলিম ভোট পায়। তো সিপিএমকে কাউন্টার করার জন্য এরা জামাতে উলেমার এই নেতাকে নামিয়েছে। আজকে দেখুন সিপিএম, কংগ্রেস বা এরা কেউ কিন্তু এই হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলছে না। তো এরা এই জামাতে উলেমার এই পাগলটাকে নামিয়েছে যে রাস্তায় কিছু কথা বললে যাতে মুসলিম ভোটটা ওদের হাতে থেকে যায়। বাংলাদেশে নয়, শান্তি সেনা ভারতেই পাঠানো উচিত, মমতার মন্তব্য নিয়ে খোঁচা দিলেন ইউনূসের উপদেষ্টা, কি বলবেন? দেখুন সেটা হয়তো পশ্চিমবঙ্গে আমি জানি না কেন বলেছে লোকটা, মানে ওটা তো একটা কথার পিছনে কথা, কিন্তু পশ্চিমবঙ্গে শান্তি সেনা না পাঠানো হোক, অন্তত পশ্চিমবঙ্গে 355 যে জারি করা উচিত এটা নিয়ে তো কারো সন্দেহ নেই। যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে এটসেট্রা, ভারতবর্ষে না পশ্চিমবঙ্গে পাঠানো উচিত, যেখানে ওদের ভাইটাইরা এখানে অত্যাচার করছে, এই জাহাঙ্গীর, শাহজাহান এটসেট্রা, ওই জায়গাগুলোতে সেন্ট্রাল পুলিশ পাঠানো উচিত। কিন্তু শান্তি সেনা না, ওখানে ভারতের সেনা যাবে। একটা জিনিস ওরা মাথায় রাখুক, কোনো শান্তি সেনা না, কিচ্ছু সেনা না, ওখানে যাবে অশান্তি সেনা এবং গিয়ে একদম অশান্তি বাঁধিয়ে দিয়ে চলে আসবে, সব অশান্তি বন্ধ করে দিয়ে চলে আসবে। তার জন্য প্রিপেয়ার্ড থাকো, কোনো শান্তি সেনা ওখানে যাবে না, ভারত সেনা যাবে, সব অশান্তি বন্ধ করে দিয়ে চলে আসবে। বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশের জন্য এখন জোর দাবি উঠছে, কি বলবেন? একদম, আমি মনে করি রংপুর, সিলেট, খুলনা এবং চিটাগাং এই চারটেকে ভেঙে আলাদা দেশ করা উচিত, এবং যারা নাকি বাংলাদেশ থেকে মানে আজকে যাদের ওরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের ওখানে বসানো উচিত। এবং নাম্বার 2, এই দেশে যে 1 কোটি বাংলাদেশি এসছে তাদের এনআরসি করে ঘাড় ধরে বের করে দিয়ে বাকি যে বাংলাদেশি অংশ আছে সেখানে ওদের বিদায় করে দেওয়া উচিত, ইমিডিয়েটলি করা উচিত। এবং ওখানকার হিন্দুদের নিয়ে আসা উচিত, এবং আরও যারা এখানে ওখানে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে তাদের মাতৃভূমি হিসাবে এই 4টে দেশকে, এবং চিটাগাং আমাদের দরকার, নইলে নর্থ ইস্টে ওরা বিজনেসের জন্য একটা পোর্ট পাচ্ছে না। চিটাগাংটাকে দখল করা উচিত, খুলনাটাকে দখল করা উচিত, আমাদের রংপুরটাকে নেওয়া উচিত, কারণ আমাদের এদিকেও রায়গঞ্জ থেকে কোচবিহার যাওয়া একটা সমস্যা হয়ে যাচ্ছে, চিকেন স্নেক ছোট্ট জায়গা, আর ওদিকে সিলেটটাকে ভুল করে ওই সময় দিয়ে দেওয়া হয়েছিল। আমি বিশ্বাস করি যে এই 4টে জায়গা মানে ভারতবর্ষের ইমিডিয়েটলি কেড়ে নেওয়া উচিত। আর তারপর যদি ওরা ফড়ফড় করে গাজায় যেভাবে পেটাচ্ছে, প্যালেস্টাইনে যেভাবে পেটাচ্ছে, সেভাবে আগামী 50 বছর পেটানোর জন্য মানে ভারত সরকারকে রেডি থাকতে হবে।